ডক্টর ইউনূসের পাগলামি আর মাতলামি লাগামহীন ভাবে চলছে। তার পাগলামি এখন লিমিট ক্রস করে ফেলছে। ওইদিকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প আর কি পাগলামি করতেছে, তার চেয়ে আপার লেভেলের পাগল হয়ে গেছে ডক্টর ইউনূস। আচ্ছা ডক্টর ইউনূস সাহেব, ডিপ স্টেটের মাধ্যমে ম্যাটিকুলাস ডিজাইন করে আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নিয়েছেন, অথবা এখানকার আন্দোলনকারীরা আপনাকে দাওয়াত দিয়ে এনে ওই চেয়ারে বসিয়েছে। যেভাবেই এসেছেন না কেন সেই আলোচনায় যাচ্ছি না, বাট আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চেয়ারে বসেছেন, দায়িত্ব নিয়েছেন। আপনাকে কি কি দায়িত্ব দেওয়া হয়েছিল? মূলত আপনাকে তিনটা দায়িত্ব দেওয়া হয়েছিল: সংস্কার, বিচার, নির্বাচন। তো নির্বাচনের নামে কি হচ্ছে তা তো দেখাই যাচ্ছে প্রকাশ্যে। একটা ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে রেখেছেন, মনে হচ্ছে এখানে নিরপেক্ষ বিচারের কোনো বালাই নেই, বরং প্রতিহিংসা প্রতিশোধের বিচার চলতেছে। এরপরে সংস্কারের নামে গত ১.৫ বছরে কোথায় যে কি করেছেন, রাত বাদ দিলাম, দিনের আলোতেও মানুষ খুঁজে পাচ্ছে না। সর্বশেষ বাকি থাকে নির্বাচন। তো নির্বাচনের একটা সম্ভাব্য তারিখও আপনি দিয়েছেন। তো নির্বাচনটা একটু মনোযোগী হন, ভালোই ভালোই নির্বাচনটা দেন। আপনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, মান সম্মান বলতে তো কিছু আছে। বিচার নিরপেক্ষভাবে করতে পারলেন না, সংস্কারের সও করতে পারলেন না, নির্বাচনটা তো দিতে পারেন। কিন্তু সেখানেও আপনি গণভোট নিয়ে যা তা একটা অবস্থা করে ফেলছেন। করেন আপনার মন মতো, যা মন চায় তা করেন, তাও নির্বাচনমুখী হন, একটা নির্বাচন দেন, একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনি বিদায় নেন। এটাই এই দেশের জনগণ এখন চায়। তো আপনি নির্বাচনের একটা মূলাও ঝুলিয়ে রেখেছেন, জনগণকে নির্বাচনমুখী করেছেন, আর ভেতরে ভেতরে আপনি যে পাগলামি শুরু করে দিয়েছেন, তাতে ১.৫ বছরে এই দেশটাকে তো এমনি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। এখন যে স্ট্রাকচারাল দেশটা দাঁড়িয়ে আছে, একটা অবকাঠামো দাঁড়িয়ে আছে, সেই স্ট্রাকচারটাকেও ধরে মনে হয় আপনি এখন আন্তর্জাতিক যুদ্ধের যে দাবানল জ্বলতেছে সেই আগুনের মধ্যে ফেলে পুড়ে ছারখার করতে চাচ্ছেন। এর আগে মনে হয় আপনার আর শান্তি আসবে না। দর্শক শ্রোতা, আপনারা ভাবতেছেন যে আমি এই কথা কেন বলছি, তাই তো? সবাই নির্বাচনমুখী, কারণ নির্বাচনের মূলা এই ডক্টর ইউনূস ঝুলিয়ে রেখেছে। কিন্তু এই সময়ে এসে তিনি কি করতেছেন? বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আপডেট করার জন্য, স্মার্ট করার জন্য বিশ্বের বেশ কিছু দেশের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তিবদ্ধ হচ্ছেন একের পর এক, যেগুলো অনেক বড় বড় বাজেট, বড় বড় প্রকল্পের বিষয়। চলুন একটু তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। ইতালি, চীন, পাকিস্তান, তুরস্ক, এছাড়াও আছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। এই রাষ্ট্রগুলো থেকে তিনি যুদ্ধ বিমান, হেলিকপ্টার, এরপরে ড্রোন, সাবমেরিন এগুলো কেনার জন্য চুক্তিবদ্ধ হওয়ার খেলায় মেতে উঠেছে। আচ্ছা, ডক্টর ইউনূসের সরকারের না শেষ সময় এখন? তো শেষ মুহূর্তে নির্বাচনের মূলা ঝুলিয়ে দিয়ে তিনি এগুলো করতেছেন কেন? এগুলো কি এই মুহূর্তে তার কাজ? এবং এত তড়িঘড়ি করে কেন? কি কি করেছে চলুন আরেকটু ডিটেলসে দেখার চেষ্টা করি। কোথায় কি করেছে? JF-17 যুদ্ধ বিমান কিনতেছে পাকিস্তান থেকে। এরপরে ইতালির কাছ থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। দেন তুরস্ক থেকে 6টি অ্যাটাক হেলিকপ্টার কেনার চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। এরপরে বাংলাদেশ নৌবাহিনীর যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধজাহাজ, সেটিকে তিনি আপডেট করার জন্য তুরস্কের সাথে 650 কোটি টাকার একটা চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। এছাড়াও দক্ষিণ কোরিয়া থেকে, যুক্তরাষ্ট্র থেকে, আরো কিছু রাষ্ট্র থেকে তিনি ড্রোন কেনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন, সাবমেরিন কেনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন। কেন? আমরা কি কোনো যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছি? দেশটা কি কোনো যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে নাকি? হঠাৎ করে আমাদের এগুলো কেন প্রয়োজন হলো কেন? বা আমাদের দেশের এখন স্টেবিলিটি ওই জায়গায় আছে? আমাদের দেশের অর্থনৈতিক খাত এখন কোন জায়গায় আছে? যদি দেখি এই ডক্টর ইউনূসের সরকারের যে অর্থ উপদেষ্টা, তিনি দেখি তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কি বলছে। ভবিষ্যতে ব্যাংকের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভবিষ্যৎ সরকার যে আসবে তিনি এই চ্যালেঞ্জ ফেস করবে। এছাড়া বলছে যে অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে। তো দেশের
অর্থনৈতিক অবস্থা এই জায়গায়, সেখানে তিনি এত এত দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আপডেট এবং মডারেশন করার জন্য যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, ড্রোন, সাবমেরিন এগুলো কেনার জন্য পাগল হয়ে গেছে, যেখানে লাখ লাখ কোটি টাকার দরকার, অথচ দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে। তো এই পাগলামির মানেটা কি ডক্টর ইউনূসের? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1, ডক্টর ইউনূসের সরকার এই যে উদ্যোগগুলো নিয়েছে, এই কাজগুলো কি তার? তিনি কি জনসমর্থন নিয়ে নির্বাচিত সরকার হিসাবে এখানে এসেছে? কিন্তু আমরা দেখছি অনেকে আবার তার এই কাজগুলোকে সমর্থন জানাচ্ছে, তাকে সাপোর্ট দিচ্ছে। তাদের যুক্তিটা কি? তাদের যুক্তি হলো, দেশের 54 বছরে স্বাধীনতার পর যত নির্বাচিত সরকার এসেছে তারা শুধু লুটপাট করেছে, টাকা পাচার করেছে, দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, এই দেশের কিছুই হয়নি, এই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার বলতে কিছুই নেই, তাই ডক্টর ইউনূসের হাত ধরে সবকিছু করতে হবে। ওকে, ডান, মেনে নিলাম এই যুক্তি। তো ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় এসেছে 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছরে সেগুলো করলো না কেন? 1.5 বছরে শুরু করত, চুক্তির অনেকগুলো ধাপ কমপ্লিট করত, ইমপ্লিমেন্ট করত চুক্তিগুলোকে। আমরা দেখতাম যে আমাদের দেশের এই যে সংস্কারের কথা বলা হচ্ছিল, এর মধ্য দিয়েই তো তিনি সংস্কার প্রমাণ করতে পারত। তো 1.5 বছর ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো, দেশটাকে একটা মবতন্ত্রের রাজ্যে পরিণত করলো, দেশটায় যত্রতত্র মারামারি, পিটাপিটি, খুন খারাপিতে পরিণত করলো, অগ্নিসংযোগে পরিণত করলো। আর এখন শেষ বেলায় এসে তার মনে হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থাকে আপডেট করতে হবে, আর তার এই পাগলামির ডিসিশনে আমাদেরকে সাপোর্ট করতে হবে। টাকাগুলো আসবে কোথা থেকে? টাকাগুলো কোথা থেকে আসবে, বা তিনি যে চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছেন একের পরে, এই তাড়াহুড়া তাকে কে করতে বলছে এই মুহূর্তে এসে? আর নির্বাচন হয়ে তো নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে, এমন একটা গতির দিকেই তো দেশ যাচ্ছে। তো এই যে চুক্তিগুলো করে যাচ্ছে, এই চাপগুলো কার উপরে রেখে যাচ্ছে? মানে অ্যাকচুয়ালি ডক্টর ইউনূসের সরকারের মূল উদ্দেশ্যটা কি? পরবর্তী যে সরকার আসবে সেই সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়া, সেই সরকার যাতে অস্থিতিশীল হয়ে পড়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেয়া, যে সরকার যাতে কোনোভাবে ক্ষমতায় গিয়ে আর শ্বাস ফেলতে না পারে। না, ডক্টর ইউনূসের সরকার যে নির্বাচনের মূলা ঝুলিয়েছে, আসলে শেষ পর্যায়ে গিয়ে কোনো একটা অঘটন ঘটিয়ে এই নির্বাচনটাকে বানচাল করবে, এবং তিনি আসলে লং টাইম ক্ষমতায় থাকার কোনো ম্যাটিকুলাস ডিজাইন চলছে না তো? না হলে আপনি একটা কমন সেন্সে, দর্শক শ্রোতা একটু কমন সেন্সে ভাবার চেষ্টা করুন। এই মুহূর্তে তিনি এই প্রতিরক্ষা ব্যবস্থার আপডেট করার জন্য আমাদের সেনা, নৌ, বিমান বাহিনীকে তাদের যুদ্ধ প্রস্তুতির জন্য, যুদ্ধ অস্ত্র সরঞ্জাম প্রস্তুতির জন্য এতটা উঠে পড়ে লেগেছে কেন? তার তো এখন শুধু নির্বাচনমুখী হওয়ার কথা ছিল, তাই না? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2, যারা ডক্টর ইউনূসের এই প্রতিরক্ষা আপডেটের কাজে সাপোর্ট করতেছেন তাদের কাছে আমার প্রশ্ন, ডক্টর ইউনূসের কাছেও আমার প্রশ্ন, এটা কি বাচ্চাদের ফুটবল পেয়েছেন যে গেলাম আর কিনে নিয়ে আসলাম, দায় শেষ? বাংলাদেশ সেনা, নৌ, বিমান বাহিনীকে আপডেট করার জন্য যে বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এটা কি চাইলাম আর কিনে নিয়ে আসলাম, এখানে শেষ? এটার জন্য সংরক্ষণের ব্যবস্থা আছে, এটার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এটার জন্য যন্ত্র অংশের যে রিজার্ভ দরকার তার কিছু আছে এখন পর্যন্ত? তো বেসমেন্টের ঠিক নেই, আমরা আগেই পিলার গাড়া শুরু করে দিয়েছি। মানে কি হচ্ছে কি আসলে? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3, কিনলেন এগুলো, চুক্তিবদ্ধ হলেন, সবকিছু ঠিক আছে, বুঝলাম। তো কিনে নিয়ে আসার মধ্য দিয়েই কি শেষ? শুরুতে বলেছিলাম যে আন্তর্জাতিক যুদ্ধের যে দাবানল চলতেছে তার মধ্যে মনে হয় বাংলাদেশের অবকাঠামোটাকে ডক্টর ইউনূসের সরকার ইচ্ছা করে সেই আগুনের মধ্যে ফেলতে চাচ্ছে। কারণ এই যে যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, সাবমেরিন কেনার প্রকল্প চলছে, ধরুন আমরা পাকিস্তান থেকে কোনো একটা জিনিস কিনছি, কিন্তু সেই জিনিসটা অন্য একটা কান্ট্রিও উৎপাদন করে বিক্রি করে, তো সেই কান্ট্রি এখানে ভেটো দিতে চাইবে? আর সেই কান্ট্রির সাথে যদি বাংলাদেশের অন্য কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকে, অন্য কূটনৈতিক সম্পর্ক থাকে, সেখানে তারা কঠোর হয়ে যাবে। আর এই বিষয়গুলো নিয়েই তো আন্তর্জাতিক একটা যুদ্ধের দামামার পরিস্থিতি চলছে। আমরা দেখেছি আমেরিকা
ভেনিজুয়েলাকে বলছে তেল আমেরিকার কাছে বেচতে হবে, রাশিয়ার কাছে যাতে বাণিজ্য না করে। কিন্তু ভেনিজুয়েলা আমেরিকার এই সিদ্ধান্ত না মেনে রাশিয়ার সাথে তেলের বাণিজ্য করতেছে। তাই আমেরিকা কি করলো? ভেনিজুয়েলার উপরে আক্রমণ করলো। রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ কেন হচ্ছে? এই কারণে হচ্ছে। তার মানে আন্তর্জাতিক যুদ্ধ যতগুলো কারণে চলছে তার মধ্যে অন্যতম একটা হলো এই বাণিজ্য। কার কাছ থেকে কোন দেশের কাছ থেকে বাণিজ্য করতেছে, সেক্ষেত্রে অন্য দেশের ভেটো আসতেছে কিনা। তো বাংলাদেশ যেই রাষ্ট্রগুলো থেকে এগুলো কেনার চিন্তা ভাবনা করছে, এই সেইম দ্রব্য অন্য যেই দেশ উৎপাদন করে তারা ভেটো দিবে না? তাদের সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্ক আছে সেই সম্পর্কটা খারাপ হবে না? তাদের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক আছে সেই বাণিজ্যিক সম্পর্কের উপরে তারা তো ট্যাক্স আরোপ করে দিবে বা ট্যাক্স বাড়িয়ে দিবে। দেশের বাণিজ্যিক অবস্থা তো হুমকির মুখে পড়ে যাবে। ফুটবল খেলা পেয়েছেন, যে ফুটবলটা কিনে আনলেন, দায়িত্ব শেষ। এই বিষয়গুলোর সাথে যে পুরো আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি জড়িত, সেটা তো বুঝতে হবে। তো আমরা কি করতেছি, ডক্টর ইউনূস কি করতেছে? এইগুলো কেনার মধ্য দিয়ে, এই যে বাণিজ্য চক্রের মধ্য দিয়ে আন্তর্জাতিক যুদ্ধের দামামা চলতেছে, সেই যুদ্ধের মধ্যে গিয়ে আমরাও প্রবেশ করতেছি। কেন? আমাদের দরকারটা কি? আমাদের দেশের আন্তর্জাতিক অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্কের নীতিটাই হলো যে আমরা কারোর সাথে শত্রুতা চাই না, বন্ধুত্ব চাই। যেই রাষ্ট্রের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে সমাধান করা যায়, সেই রাষ্ট্রের সাথে কেন আমরা একটা যুদ্ধোত্তর পরিস্থিতি তৈরি করতে যাব? দর্শক শ্রোতা, এই আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করলে আলোচনা অনেক বড় হয়ে যাবে। আমি মনে হয় মূল থিমটা বোঝাতে পারছি। এবার সর্বশেষে এসে যেটা বলবো সেটা হলো, ডক্টর ইউনূসের সরকার আসলে নির্বাচনটা কি দিবে না? শেষ পয়েন্টে এসে কি নির্বাচন হচ্ছে না? ডক্টর ইউনূসের সরকার কি তার মেয়াদকে, তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে? এই জন্যই তিনি এই বড় বড় প্রজেক্টগুলো হাতে নিয়েছে। অথচ এই সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে একটা পে স্কেল ঘোষণা করেছে, বলতেছে সেই পে স্কেল বাস্তবায়ন করার মতো এবিলিটি বা আর্থিক সামর্থ্যই এই সরকারের নেই। বলতেছে পরবর্তী যে সরকার আসবে সেই সরকার এটি বাস্তবায়ন করবে, আমরা বাস্তবায়ন করতে পারবো না। অথচ এই সরকার একদিকে এই অর্থনৈতিক তলানি দেখাচ্ছে বা এটাই বাস্তব, অপরদিকে তিনি লাখ লাখ কোটি টাকার নতুন নতুন প্রজেক্ট খুলে বসেছে। তো এগুলো দ্বারা কি মনে হচ্ছে? তাছাড়া আরেকটা সংকট তো সামনের দিকে আসতেই যাচ্ছে, যে গণভোটের ইস্যুটা সামনে আসছে। এই গণভোট তো ডক্টর ইউনূসের সরকার যেভাবে পারে হ্যাঁ পাশ করিয়ে নিবে। এরপরে জাতীয় নির্বাচনে যেই সরকার জয়ী হবে, তারা কিন্তু, এর আগে একটা পর্বে আলোচনা করেছিলাম, তারা প্রাথমিক 6 থেকে 7 মাস সরকার গঠন করতে পারছে না। সেই 6 থেকে 7 মাস সরকারে কে থাকবে, রাষ্ট্র কে পরিচালনা করবে, সেখানে কিন্তু একটা ধোঁয়াশা, একটা সংকট, একটা অনিশ্চয়তা রয়েই যাচ্ছে। তো শেষ পর্যন্ত আসলে দেশ কোন দিকে যাচ্ছে, দেশে কি হতে যাচ্ছে, আর ডক্টর ইউনূসের এই পাগলামি, এই মাতলামি বা এই ছাগলামি দেশটাকে কোন জায়গায় নিয়ে ফেলতে যাচ্ছে, সেটা এখন বড় একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।